হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। জেসমিন ডিডি এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলটা আমি তোমাদের ভাবিকে একবারে দিয়ে দিয়েছি। এর আগেও অনেকবার আমি চেষ্টা করেছি ওকে কাজে লাগানোর জন্য। মানে অ্যাকচুয়ালি একটা মাস্টার্স কমপ্লিট করা মেয়েকে বাড়ি বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। আমি চাই না আমার ওয়াইফ খালি গৃহস্থালী কাজ করুক, পাশাপাশি সে নিজেও স্বাবলম্বী হোক, এটা আমি চাই। এবং প্রত্যেক পুরুষেরই চাওয়া উচিত যে তার যে জীবনসঙ্গী সে যেন ডেভেলপ করে আর কি। তো যাই হোক, সেই হিসেবে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ফ্যামিলিগত কারণে আমি পারিনি। কারণ একটা মেয়ে মানুষের তো বিয়ের পরে অনেক ঝামেলা থাকে ফ্যামিলিতে। তো এবার আমি চিন্তা করেছি যে ফাইনালি ওকে আমি পুরো একটা চ্যানেলের দায়িত্ব দিয়ে দেবো। মানে এই চ্যানেলে এখন থেকে শুধুমাত্র ভারতের যে সাউথ সিনেমাগুলো, যেগুলো আমাদের র্যান্ডম গ্রুপ কখনোই কভার করেনি, আমরা কিন্তু কখনোই সাউথ সিনেমা নিয়ে কাজ করিনি, মানে ওইভাবে কাজ করা হয়নি। কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি এই চ্যানেলে, যেহেতু জেসমিন একজন নিজে ইন্ডিয়ান, তো সেই ইন্ডিয়ান সিনেমা এই চ্যানেলে এক্সপ্লেন করবে এবং রেগুলারলি ভিডিও আসবে। কারণ আমি তো কাজ করতে করতে বার্ন আউট হয়ে গিয়েছি, কিন্তু ওর হচ্ছে একেবারে নতুন ব্রেন, তো ও ভালো কাজ করতে পারবে, তামিল সিনেমা উপহার দেবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে ওকে সাপোর্ট করার জন্য। কারণ আমি 5 বছর কাজ করে আজকের পজিশনে এসেছি, এতখানি এক্সপার্ট হয়েছি, ও কিন্তু এক্সপার্ট নয়। তো তোমরা যদি নেগেটিভ কমেন্ট করো বা যদি খালি ভুল ধরো, ইন্সপায়ার না করো, তাহলে কিন্তু ও ডিমোটিভেট হয়ে যাবে এবং কাজ করতে পারবে না। তো তোমাদের কমেন্ট এবং সাপোর্ট অনেক বেশি জরুরি ভিউয়ার্স চেয়েও। তো তোমরা ওকে উৎসাহ দিও যাতে ভবিষ্যতে ও আমার মতো একজন এক্সপার্ট এন্টারটেইনার হতে পারে এবং তোমাদেরকে এন্টারটেইন করতে পারে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমরা আজকের সিনেমাটা উপভোগ করো। এবং জেসমিনের মাধ্যমে আরো 3টা ভিডিও আমরা ব্যাক টু ব্যাক রেডি করে রেখেছি। 2 দিন পর পরই বা 1 দিন পর পরই তোমরা রেগুলারলি এখানে মাসে অন্তত 15টা সাউথ সিনেমা সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে। তো আমি জেসমিনের ভিডিও প্লে করে দিচ্ছি, বাট আবারও মনে করেই দিচ্ছি, তোমাদের কিন্তু ওকে সাপোর্ট করতে হবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি হলাম জেসমিন। তো আজকে আমরা একটি তামিল হরর মুভি এক্সপ্লেন করব। তো চলো কাহিনীতে যাই। কাহিনীতে দেখানো হয় একটি আত্মা অনেক ভয়ানক শব্দের মাধ্যমে মানুষদেরকে খুব খারাপ ভাবে মেরে ফেলতো। তো এই গল্পের কাহিনী অনেক সুন্দর, যা তোমাদের অনেক বেশি ভালো লাগবে হয়তো। তো মুভির শুরুতে আমরা একটি মেডিকেল কলেজ দেখতে পাই। সেখানে শ্বেতা নামের একটি মেয়েকে অনেক চিন্তিত দেখাচ্ছে, আর সে কলেজের ছাদ থেকে লাফ দিয়ে করে। এবং অন্যদিকে আমরা অবন্তিকা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আসলে স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছে যে শ্বেতা মেয়েটি কেমন করে মারা যাচ্ছে। তো এরপর সে তার আসল মৃত্যু দেখে তো অনেক অবাক হয়ে যায়। তো এখানে অবন্তিকা ছিল একজন নিউরো ডাক্তার, তাই সে জানতো সে যদি তার এই স্বপ্নের কথা কাউকে বলে, তার কথায় কেউই বিশ্বাস করবে না। তাই সে এই ব্যাপারে কাউকে কিছুই বলে না। তো এর পরের দৃশ্যে আমরা মুকেশ নামের একটি ছেলেকে দেখি, যে সেও তার মতোই ছাদ থেকে লাফ দিয়ে করে। তো এরপর যখন এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সবাই মনে করতে থাকে যে কলেজে ভূত আছে, যে কিনা এক এক করে সবাইকে মেরে ফেলছে। তো এরপর সব টিচাররা মিলে যখন এই খবরটি প্রিন্সিপালকে জানায়, তখন সে প্রিন্সিপাল তো বিশ্বাস করে না, আর তিনি বলে আমাদের এই কলেজ বিগত 75 বছর ধরে চলছে, আর তাই এখন এইসব খবর ছড়ানো হচ্ছে, কেননা কিছু লোক আমাদের কলেজকে হিংসা করে, তাই তারা আমাদের কলেজের ব্যাপারে মিথ্যা খবর ছড়াচ্ছে। তবে এখানে কোনো টিচারই প্রিন্সিপালের কথা মেনে নিতে পারছিল না, তাই তারা তখন বলে যে আপনি প্রমাণ করুন যে এই কলেজে কোনো ভূত নেই। তো এরপর প্রিন্সিপাল বলেন আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মানে যারা ভূত নিয়ে গবেষণা করে, তাকে ডাকবে, এবং যাতে করে সবাই জানতে পারে যে কলেজে আসলেই কি কোনো ভূত আছে নাকি কোনো ভূত নেই। এর পরের দিন কলেজে রুবেল নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে আনা হয়, এবং রুবেল প্রিন্সিপালের সাথে দেখা করে এবং বলে এসব কিছুতে আপনার কি মনে হয়? তখন প্রিন্সিপাল তাকে বলে আসলে কলেজের বাচ্চারা পড়াশোনা চাপে করছে। এইসব শুনে রুবেল তখন বলে যে কাল থেকে সে ইনভেস্টিগেট চালু করবে। এর পরের দিন রুবেল তার ক্লাসরুমে যায়, মানে মুভির শুরুতে যে মেয়েটিকে সেই মেয়েটির কথা বলা হয়েছে, এবং সে সেখানে গিয়ে সে তার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে আসলে শ্বেতা মারা যাওয়ার আগে কেমন ব্যবহার করত। তখন সে তার এক বান্ধবী রুবেলকে জানায় যে শ্বেতা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে থেকেই সে অনেক চুপচাপ হয়ে গিয়েছিল, এমনকি সে অদ্ভুত রকমের ব্যবহার করত, আর সে আমাদের সাথে কোথাও যেতে বা ঘোরাঘুরি একদমই পছন্দ করতো না। তো এসব শোনার পরে রুবেল তো অনেক চিন্তিত হয়ে পড়ে, আর আরেকটি মেয়ে তাকে বলে শ্বেতার সামনে যদি কেউ চিৎকার করতো তাহলে সে একদমই সহ্য করতে পারতো না, উল্টো সেও পাগলের মতো চিৎকার করতো, আর তাদের ক্লাস নিত অবন্তিকা। এই সব কিছু শোনার পরে রুবেলের কাছে অদ্ভুত মনে হয়। এরপর রুবেল সে তার বসার জায়গায় যায়, এবং সেখানে গিয়ে সে একটি অদ্ভুত রকমের চিহ্ন দেখতে পায়। তারপর রুবেল সে অবন্তিকা নামের মেয়েটির সাথে দেখা করতে যায়, আর সে অবন্তিকাকে সে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তবে অবন্তিকা রুবেলকে কোনো উত্তরই দেয় না, উল্টে সে রুবেলকে নিয়ে মজা করে আর বলে এখানে কোনো ভূত থাকে না। একথা শুনে রুবেল তাকে বলে তোর উপর বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আর সময় এলে তুমিও এটা বুঝতে পারবে। রুবেল অবন্তিকাকে আরো বলে কোনো না কোনো শক্তি তো অবশ্যই আছে যে এই ঘটনার সাথে জড়িত। এসব বলে সে তখন সেখান থেকে চলে যায়। এরপর রুবেল শ্বেতা আর মুকেশের পোস্টমর্টম নিতে পুলিশ স্টেশনে যায়। তবে স্টেশনে যে এসআই ছিল সে তো ভূতকে একদমই বিশ্বাস করতো না, তাই সে রুবেলকে বলে যখন তুমি জীবিতদের কি বাঁচাতে পারলে না, তখন তুমি মৃতদের খোঁজ নিয়ে কি করবে? তুমি কি তাদের আত্মার সাথে কথা বলে এই ঘটনার সমাধান করবে? একথা শুনে রুবেল তাকে একটি কড়া জবাব দিয়ে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে পোস্টমর্টমের পেপার দেখে এবং জানতে পারে
পারে শ্বেতা আর মুকেশের আত্মহত্যা একেবারে একরকম নয় এবং তাদের যে মৃত্যুর খবর এখনো তাদের বাবা মাকে দেওয়াই হয়নি, তাই এখনো তাদের লাশ মর্গে রয়ে গিয়েছে। তো এরপর রুবেল লাশ দেখতে সেখানে যায় এবং লাশ দেখার পরে রুবেল বুঝতে পারে যে তারা যখন জীবিত ছিল তো তখন তাদের শরীর একদম ঠিক ছিল এবং মারা যাওয়ার পরে তাদের শরীর বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। তো এরপর রুবেল এই ব্যাপারে সেখানে থাকা একটি ডাক্তারকে জিজ্ঞেস করে, তবে ডাক্তার জানায় যে সে নিজেও এই ব্যাপারে কিছুই বুঝতে পারছে না এসব কিভাবে হলো। তো তখন সে মুকেশের শরীরে সেই রকমের চিহ্ন দেখতে পায় যেটা সে তার বেঞ্চে দেখেছিল, আর এটা দেখার পরেই সে বুঝতে পারে তাদের দুজনের মৃত্যুর সাথে কোনো না কোনো যোগাযোগ রয়েছে। তো এরপর সে ফিরে এসে নিজের জিনিসপত্র নিয়ে আবার কলেজে যায় এবং সেখানে গিয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। তো অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে সে কোনো রাস্তা খুঁজেই পায় না এবং সেই সময় সে মেয়েদের হোস্টেলে চার্জ করতে শুরু করে, আর তখন সে বুঝতে পারে কেউ দূর থেকে তাকে দেখছে এবং তখনই অবন্তিকার মতো মানে অবন্তিকার কথা মতো একটি মেয়ে সেখানে ভূত সেজে আসছিল রুবেলকে ভয় দেখানোর জন্য। তো রুবেল সেই মেয়েটিকে দেখে তো একদমই ভয় পায় না, আর সে সেই মেয়েটিকে নিয়ে অবন্তিকার কাছে যায়। রুবেল তখন অবন্তিকাকে বলে তার কাছে যেন সে কোনো বাধা না দেয়। একথা শুনে অবন্তিকার মন খারাপ হয় আর সে সেখান থেকে চলে যায়। তখন রুবেল তার ডিটেক্টরে অবন্তিকার ভেতর থেকে একটি শব্দ আসতে দেখে এবং পরের দৃশ্যে দেখানো হয় যে রুবেল সে তার ফোন চেক করে এবং সেখানে সে তার ছবিতে একটি রহস্যময় জিনিস দেখতে পায়। এরপর সে অবন্তিকার কাছে গিয়ে সেই ছবিটি দেখায় এবং জিজ্ঞেস করে যে সে কি এই জায়গার ব্যাপারে কোনো কিছু জানে। অবন্তিকা তখন ছবি দেখে বলে সে এই জায়গার ব্যাপারে কোনো কিছু জানে না। এরপর সে অবন্তিকাকে শ্বেতা এবং মুকেশ এবং শ্রেয়া নামের একটি মেয়ের ছবি দেখায়, আর তাদের ছবি দেখে অবন্তিকা তাকে বলে ওরা তিনজনই বন্ধু ছিল আর শ্রেয়াকেও কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। তখন রুবেল বলে এই ব্যাপারে কেন তারা কিছু অভিযোগ করেনি। তখন অবন্তিকা বলে প্রিন্সিপাল এই ব্যাপারে অভিযোগ করতে নিষেধ করেছিল, কারণ প্রিন্সিপালের মতে তারা যদি এমন করে তাহলে কলেজের বদনাম হবে। একথা শুনে রুবেল অবন্তিকাকে বলে তুমি শ্রেয়া সব বান্ধবীকে কল দাও এবং খোঁজ নাও যে সে কোথায় গিয়েছে। এরপর অবন্তিকা সবাইকে কল করলে তারা জানায় যে শ্রেয়া তাদের বাড়িতে নেই। আরেকটি বান্ধবী জানায় হতে পারে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে কোনো রুম ডেটে গিয়েছে, আর এই কথা তখন অবন্তিকা রুবেলকে জানায়। এসব শোনার পরে রুবেল দ্রুত শ্রেয়ার খোঁজ করতে বেরিয়ে যায়, আর সে সেখানে সব রুমে খোঁজ করতে থাকে এবং একটি রুমের মধ্যে রুবেল ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে পায় এবং সেই সাথে কানে দেওয়ার একটি ড্রপও দেখতে পায়। তখন রুবেলের মনে পড়ে এই একই রকম ড্রপ সে তার ঘরেও দেখেছিল। এরপর রুবেল সেই প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যায় এবং ডক্টর তাকে বলে যে শ্রেয়ারও অনেকদিন ধরে কানে ব্যথা ছিল, তার চিকিৎসা করার পর জানা যায় যে তার সাউন্ড হ্যালোসিনেশন হয়েছিল, তাই তিনি শ্রেয়াকে ওষুধ দিয়েছিলেন যাতে করে শ্রেয়া ঠিক হতে পারে। আসলে এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই। শ্রেয়া বলতো যে সে অনেক অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়, আর যে শব্দ কোনো সাধারণ মানুষের হতেই পারে না। রুবেল তখন চার্চের ঘন্টা বাজার শব্দ শুনতে পায় এবং এটা শোনার পর সে দ্রুত সেখানে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে এখানে যে বিল্ডিংটি আছে সেটা হলো একটি লাইব্রেরি, আর এটা দেখে তো তার কাছে অনেক অদ্ভুত মনে হয়। তাই সে ভেতরে গিয়ে লাইব্রেরিয়ানের কাছে শ্বেতা এবং শ্রেয়ার ছবি দেখিয়ে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লাইব্রেরিয়ান রুবেলকে জানায় যে তারা রাতের বেলা এখানে এসে চুপচাপ বসে থাকতো। এর পরের দৃশ্যে আমরা শ্রেয়াকে দেখতে পাই সে লুকিয়ে একটি হোস্টেলে ঢুকছিল, আর হোস্টেলে আসার সময় সে অনেক শব্দ শুনতে পাচ্ছিল যেগুলো সে একদমই সহ্য করতে পারছিল না এবং সে চিৎকার করে এবং পড়ে যায়। এদিকে অবন্তিকা ঘুমিয়েছিল এবং সে আবার স্বপ্নে দেখতে পায় যে যেখানে শ্রেয়া ফাঁসি দিয়েছে, আর এই কথাটি সে রুবেলকে জানাতে চায় এবং তাকে কল করে। তখন অবন্তিকার মনে হয় যে তার এই কথা শুনলে রুবেল কি মনে করবে, এই বলে সে কল কেটে দেয়। এদিকে একটি গার্ড রুবেলকে জানায় যে শ্রেয়া হোস্টেলে ফিরে এসেছে, তাই রুবেল শ্রেয়ার সাথে কথা বলতে দ্রুত হোস্টেলে যায়। তবে যতক্ষণে রুবেল হোস্টেলে আসে ততক্ষণে শ্রেয়া করে ফেলেছে। এটা দেখে রুবেল অনেক হয়রান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে তল্লাশি শুরু করে এবং পুলিশ সেখানে উল্টো রুবেলকে সন্দেহ করতে থাকে। এসআই তখন তার স্টাফকে বলে রুবেলের উপর নজর রাখতে এবং সেই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রুবেল অবন্তিকার কাছে গিয়ে বলে সে কাল রাতে কেন তাকে কল করেছিল, তবে অবন্তিকা এখানে তার স্বপ্নের কথা রুবেলকে বলতে পারবে না, তাই সে মিথ্যা বলে যে ভুল করে তার কাছে ফোন চলে গিয়েছিল। অবন্তিকার কথা শুনে রুবেল বুঝতে পারে যে অবন্তিকা নিশ্চয়ই কোনো কিছু তার থেকে লুকাচ্ছে। তখন রুবেল অবন্তিকাকে বলে যে স্টুডেন্টরা তো সবই মারা যাচ্ছে, তারা তো তোমারই স্টুডেন্ট ছিল, তাই আমার কেন জানি না মনে হয় পরবর্তী মৃত্যুটি তোমারই হবে, তাই তোমার সাবধানে থাকতে হবে। রুবেল অবন্তিকাকে বলে আজ সন্ধ্যায় সে ওই লাইব্রেরিতে তল্লাশি করতে যাবে এবং তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে সেখানে আসতে পারো। তবে এসব শুনে অবন্তিকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি রুবেল কয়েকজন স্টুডেন্টের সাহায্য নিয়ে সে লাইব্রেরিতে গিয়ে তল্লাশি করতে থাকে, আর তখন অবন্তিকাও সেখানে চলে আসে এবং অবন্তিকাকে দেখে রুবেল অনেক খুশি হয়
হয় অবন্তিকা রুবেলকে বলে এখানে আসার তার কারণ হলো সে জানতে চায় এখানে সত্যি কি কোনো শক্তি আছে কিনা। এরপর রুবেল আত্মার সাথে কথা বলার চেষ্টা করে আর এইসব কিছুতে সে বুঝতে পারে এই লাইব্রেরিতে অবশ্যই কোনো না কোনো আত্মা আছে। রুবেল বুঝতে পারে যে এখানে একজন নয় বরং 10 জনের মতো আত্মা রয়েছে। তখন অবন্তিকা এখানে অদ্ভুত রকমের ব্যবহার শুরু করে আর সে তার নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে এবং সে হাওয়ায় ভাসতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। এসব দেখে তো সেখানে থাকা স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়। তখন রুবেল সবাইকে বলে তারা যেন ভয় না পায়। এরপর রুবেল অবন্তিকাকে সামলায়। এর পরের দৃশ্যে প্রিন্সিপাল রুবেলের সাথে কথা বলতে আসে আর এসব ঘটনার জন্য প্রিন্সিপাল অবন্তিকাকে দোষারোপ করতে থাকে। প্রিন্সিপাল তখন বলেন অবন্তিকা মানসিকভাবে পাগল আর যখন সে ঠিক হবে তখন সে পরীক্ষা দিতে পারবে। এসব বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায় এবং রুবেল তাকে বোঝাতে চায় এসব কিছুতে অবন্তিকার কোনো দোষ নেই, সেখানে তো আত্মা রয়েছে, সেই এসব করছে। তবে প্রিন্সিপাল তার কোনো কথা বিশ্বাসই করে না এবং সেখান থেকে চলে যায়। এরপর রুবেল অবন্তিকার খোঁজ নেবে যাতে করে সে প্রমাণ করতে পারে যে অবন্তিকার মধ্যে আসলেই কোনো আত্মা নেই আর সে যেন অবন্তিকাকে এই সমস্যা থেকে বের করতে পারে। তো সে আবার সে লাইব্রেরিতে আসে এবং সেই শক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন সেখানে থাকা আত্মা লাইব্রেরির ফ্লোরে একটি প্যাটার্ন বানায়। এই প্যাটার্ন দেখে রুবেল বুঝতে পারে তাকে কোনো রকমে এই প্যাটার্নের সাথে জড়িত জিনিস খুঁজতে হবে যার মাধ্যমে সেই আত্মাদের সাথে সে কথা বলতে পারবে। তখন রুবেল তার বন্ধুদের সাহায্যে সেই প্যাটার্নের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। এরপর রুবেল জানতে পারে যে এই প্যাটার্ন গড়ের আবৃত্তি যে কিনা 4 সংখ্যার। এসব শুনে বুঝতে পারে না যে এই আত্মা ঈশ্বরের আবৃত্তি পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারলো। তাই সে এই ব্যাপারে কথা বলতে চার্চের ফাদারের কাছে যায় এবং সেখানে সে রুবেল জানতে পারে এই চার্চটিকে আগে অনাথ আশ্রম বানানো হয়েছিল, এরপর সেখানে লাইব্রেরি বানানো হয়। আর এই ব্যাপারে ফাদার আর কোনো কথা বলতে চায় না। তখন রুবেল সেখান থেকে চলে যায়। তো রুবেল যখন ফিরে আসে তখন এইসব ব্যাপার সে তার বন্ধুদেরকে জানায়। তখন রুবেলের বন্ধু তাকে বলে তোমাকে যদি এই ব্যাপারে সমাধান করতে হয় তাহলে তোমাকে তোমার অতীতে যেতে হবে আর তোমাকে আবার আবৃত্তির সাথে জড়িত নোট লিখতে হবে। আর এখানে আমরা জানতে পারি যে রুবেল আগে পিয়ানো বাজাতো আর সে এত বেশি সঙ্গীত ভালোবাসতো যে সে তার মায়ের দিকেও খেয়াল রাখতো না এবং তার মায়ের মৃত্যু হয়ে যায়। তখন থেকে তার মনে হতো তার জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে, তাই সে সঙ্গীত ছেড়ে দিয়েছিল। এরপর রুবেল এসব কিছু বোঝার জন্য সে সঙ্গীতের সাহায্য নেয় আর সে সেই নোটটি তৈরি করতে থাকে। এরপর সেই নোটটি নিয়ে যখন গাড়িতে বসে তখন তার মনে পড়ে রেডিওতেও সেই একই আবৃত্তি সেট করা যায়। তখন সে রেডিওতে 3 বার 4 লিখে সেট করে আর এই আবৃত্তি সেট করার ফলে গাড়ি নিজে থেকে একটি জঙ্গলের দিকে যেতে থাকে। এরপর গাড়ি যখন জঙ্গলের ভেতরে গিয়ে থামে এবং রুবেল সেখানে একটি লোককে দেখতে পায় যে লোকটি কফিন বানাচ্ছিল। রুবেল তখন লোকটির কাছে গিয়ে বলে আপনি হলি এঞ্জেল মেডিকেল কলেজের ব্যাপারে কি কি জানেন। আর রুবেল সেই লোকটির হাতে সঙ্গীতের সে নোটটি দেয়। লোকটি সেটি দেখার পর অনেক চিন্তিত হয়ে যায় আর তখন সে ডক্টর ডায়নার ব্যাপারে বলতে শুরু করে। এরপর আমাদের 34 বছর আগের কাহিনী দেখানো হয় যেখানে সেই কলেজে ডক্টর ড্যানিয়েল তার স্ত্রী ডক্টর ডায়না বাস করত। ডায়না অনেক ঈশ্বর বিশ্বাসী ছিল, তাই তিনি তার কলেজের পাশে একটি চার্চও বানিয়েছিল। ডায়না তার চিকিৎসার সাথে সাথে অনেক ভালো সঙ্গীতও জানতো, তাই তিনি প্রতি রবিবার চার্চে গিয়ে গান বাজিয়ে প্রার্থনা করত। একদিন এক নবজাতক বিকলাঙ্গ বাচ্চাকে চার্চের বাইরে কেউ রেখে যায়। এরপর ডায়না যখন সেই বাচ্চাটিকে দেখে এবং সে সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটিকে লালন পালন করবে আর সেদিন থেকে ডক্টর ডায়না হয়ে যায় মাদার ডায়না। এরপর তিনি চার্চটিকে বাচ্চাদের অনাথ আশ্রম বানিয়ে দেয় এবং যে বাচ্চারা ছিল তারা কেউই কথা বলতে পারতো না, তবে ডায়না তার সঙ্গীতের মাধ্যমে বাচ্চাদের ভাবনায় প্রকাশ করত। ডায়না সঙ্গীতের কারণে বাচ্চাদের মধ্যে অনেক পরিবর্তন হতো এবং কিছুদিন পরে সেখানে প্লেগের প্রভাবের কারণে এক এক করে সব বাচ্চা মারা যেতে থাকে। আর ডায়না নিজের সামনে বাচ্চাদেরকে মারা যেতে দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে বাচ্চাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে তার সব চেষ্টাই ব্যর্থ হয়। এভাবে সে একের পর এক বাচ্চা মারা যাচ্ছে বলে ডায়নাও কিছুদিন পরে গায়েব হয়ে যায়। এরপর কাহিনী বর্তমানে আসে যেখানে লোকটি রুবেলকে এসব কাহিনী বলছিল। তো রুবেল এসব শোনার পরে বুঝতে পারে যে যারা মারা গেছে তাদের শরীরে যে চিহ্ন আছে আর চার্চের মধ্যে যে চিহ্নটি আছে সেগুলো একই রকমের। আর সে এটাও বুঝতে পারে যে মাদার ডায়নাই অবন্তিকাকে বিরক্ত করছে। তখন রুবেল আরো জানার জন্য ডায়নার ছবি নিয়ে অবন্তিকার কাছে যায়। তখন অবন্তিকা ডায়নার ছবি দেখে বলে তিনি তো ডায়না নন, তার নাম হচ্ছে জুলিয়া। আমি 3 মাস আগে হসপিটালে ট্রেনিং এর সময় তার চিকিৎসা করেছিলাম আর তিনি তো গত 5 বছর যাবৎ কোমায় আছেন। এসব শোনার পরে রুবেল বুঝতে পারে যে ডায়না নিজের পরিচয় বদলে ফেলেছে এবং রুবেল এসব কিছু যখন অবন্তিকাকে বলে তখন অবন্তিকা তো কিছুই বিশ্বাস করে না। আর তারা তখন দুজনে ডায়নাকে দেখার জন্য হসপিটালে যায় এবং সেখানে এসে রুবেল আরো জানতে পারে যে অবন্তিকা যখন ডায়নার চিকিৎসা করছিল তখন 34 বছর পরে ডায়না কোমা থেকে ফিরে এসেছিল। আর এই কথা যখন অবন্তিকা তার সিনিয়র ডক্টরকে জানায় তখন ডক্টর তাকে
বেশি করে এনেস্থেসিয়া দিতে বলে, যাতে করে সে আবার কোমায় চলে যেতে পারে। তবে অবন্তিকা এসব করতে ডাক্তারকে নিষেধ করে। তখন ডক্টর করে কি, অবন্তিকাকে ডিউটি থেকে বের করে দেয় এবং তার বদলে সেখানে শ্বেতা, মুকেশ আর শ্রেয়াকে ডিউটিতে রাখে। আর এভাবে তাদের তিনজনের দেওয়ায় এনেস্থেসিয়ার কারণে ডায়নার আত্মা কোমায় থাকা অবস্থায় তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। আর আত্মাটি বাইরে বেরিয়ে এসে চার্জে আসে। সেখানে সে আরো বাচ্চাদের আত্মাদের সাথে কথা বলে এবং এখানে মুকেশ সহ বাকিরা প্রয়োজন মতো তাকে এনেস্থেসিয়া দিচ্ছিল। আর তখন ডায়না এসব দেখে বুঝতে পারে এসব আসলে কোনো কিছু প্ল্যান মতো হচ্ছে। আর তখন ডায়না মুকেশ এবং শ্বেতা আর শ্রেয়াকে নিশানা করে খুব খারাপ ভাবে মেরে ফেলে। মানে তোমরা তো বুঝতেই পারছো যে তারা ফাঁসি দিল, সব হচ্ছে ডায়নার কারণে, মানে ডায়নার আত্মাই তাদেরকে মেরে ফেলেছে। তো এসব কিছু জানার পরে রুবেল যখন ডায়নার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং তখন সেখানে পুলিশ এসে রুবেলকে গ্রেপ্তার করে। পুলিশের মতে রুবেল ডায়নাকে মারার চেষ্টা করছিল। তখন পুলিশ রুবেলকে নিয়ে স্টেশনে যায়। আর এখানে যেই পুলিশ অফিসারটি ছিল সে ছিল অনেক লোভী, সে টাকার জন্য সবকিছু করতে পারে। আর সে ইচ্ছে করে রুবেলকে যারা সাহায্য করছিল তাদের উপর আক্রমণ করে, যা দেখে ডায়নার আত্মা তখন নিজের শক্তি মানে শব্দের ধ্বনির মাধ্যমে পুলিশের উপরে আক্রমণ করে। এরপর পুলিশ যখন ভাবে ডায়নার কাউকে কিছু না বলে এভাবে নাম পরিবর্তন করে চিকিৎসা করতে যাওয়া একদমই ঠিক হয়নি, তখন এক পুলিশ প্রিন্সিপালকে বলে ডক্টর ড্যানিয়েলকে ভারতে ডেকে আনুন এবং এই ড্যানিয়েলই হলো ডায়নার স্বামী। প্রিন্সিপাল তখন এক অফিসারকে জানায় যে যতক্ষণ না ডায়না মারা যাবে ততক্ষণ ড্যানিয়েল ফিরে আসবে না। এসব শুনে তখন অফিসার কিছু করতে না পেরে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছুই ডায়নার আত্মা দেখছিল। এই সুযোগে তখন ডায়নার আত্মাও প্রিন্সিপালের উপরে আক্রমণ করে। তো এরপর আমরা যখন দেখি প্রিন্সিপালের মৃত্যুর খবর যখন ড্যানিয়েল জানতে পারে তখন সে তার দ্বিতীয় স্ত্রী ন্যান্সিকে নিয়ে ভারতে চলে আসে এবং তখন আমরা জানতে পারি যে কলেজে এতদিন যা কিছু হয়েছে তার ব্যাপারে ড্যানিয়েল কিছুই জানে না এবং এখানে ন্যান্সি মানে ড্যানিয়েলের দ্বিতীয় স্ত্রী সে সবকিছু জানলেও ড্যানিয়েলকে কিছুই জানায়নি। এরপর ড্যানিয়েল কোমায় থাকা ডায়নাকে দেখে বুঝতে পারে যে ন্যান্সি এসব করেছে। আর এখান থেকে কাহিনী যায় আবার ফ্ল্যাশব্যাকে। ডায়না যেভাবে সঙ্গীত দিয়ে বাচ্চাদের চিকিৎসা করছিল তখন ন্যান্সি ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজির সাহায্যে বাচ্চাদের চিকিৎসা করছিল। তবে ডায়নার করা কাজে বাচ্চারা বেশি আরাম পেত, যা দেখে ন্যান্সি ডায়নাকে হিংসা করত। আর সে কোনো রকমে ডায়নার হাত থেকে মুক্তি পেতে চায় এবং তার সাউন্ড থেরাপি নষ্ট করতে চায়। তাই ন্যান্সি ডায়নাকে না জানিয়ে তার বাচ্চাদেরকে ইনজেকশন দিতে থাকে, যার কারণে সব বাচ্চারা অসুস্থ হতে থাকে এবং একের পর এক মারা যেতে থাকে। এরপর ডায়না যখন ন্যান্সির এসব কাজের কথা জানতে পারে তখন সে ড্যানিয়েলকে এসব কিছু বলার জন্য যায় এবং তখনই ন্যান্সি পেছন থেকে এসে ডায়নার উপর আক্রমণ করে এবং ন্যান্সির আক্রমণে ডায়নার মাথায় অনেক আঘাত লাগে, যার কারণে সে কোমায় চলে যায়। এরপর ন্যান্সি সুযোগ বুঝে ডায়নাকে গায়েব করে দেয় এবং ন্যান্সি করে কি ডায়নার পরিচয় একেবারে বদলে দিয়েছে। এরপর আস্তে আস্তে ন্যান্সি ড্যানিয়েলের সুযোগ নিয়ে তার কাছে চলে যায় এবং পরে তাকে বিয়ে করে। কিছু বছর পর ন্যান্সি যখন জানতে পারে যে ডায়নার আত্মা ফিরে এসেছে এবং ডায়না আত্মা যেন ন্যান্সির কোন রকম ক্ষতি করতে না পারে, তাই সে এক কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করে ডায়নার আত্মার হাত থেকে বাঁচার জন্য এবং এটাকে সে ব্যবহারও করে। এসব ড্যানিয়েল যখন এসব কিছুর ব্যাপারে জানতে পারে তখন সে ন্যান্সির উপরে রেগে যায় এবং ন্যান্সি করে কি ড্যানিয়েলকে বিষের ইনজেকশন দিয়ে তাকেও মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা রুবেলকে দেখতে পাই যে এখন সব কিছুই বুঝতে পেরেছে, তাই সে ন্যান্সির কাছে যায়। আর ন্যান্সি এখানে চাইতো যে ড্যানিয়েলের মৃত্যুর পরে তার যেন সব সম্পত্তি তার হয়ে যায়। তাই ন্যান্সি ডায়নাকেও মারার জন্য হসপিটালে যায় এবং ন্যান্সি যখন কোমায় থাকা ডায়নাকে মারতে যায় তখনই সেখানে রুবেল আর অবন্তিকা চলে আসে এবং তখন ন্যান্সিকে আক্রমণ করা থেকে আটকায়। আর এখানে ডায়নার আত্মা যখন তার শরীরে আবার প্রবেশ করার চেষ্টা করে যাতে করে সে মৃত বাচ্চাদেরকে ন্যায় দিতে পারে, তাই তখন ডায়নার আত্মা নিজের শরীরে প্রবেশ করতে চাইছিল। তবে কালো জাদুর প্রভাবের কারণে সে এমনটা করতে পারছিল না। তখন এটা দেখে রুবেল সেই গানের সঙ্গীত বের করে যেটা কালো জাদু সহ্য করতে পারে না। আর সেই সুযোগে ডায়না নিজের শরীরে প্রবেশ করে এবং ডায়নার জ্ঞান ফেরার পরে সে আর বাচ্চাদেরকে মিলে ন্যান্সিকে খারাপ ভাবে মেরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ড্যানিয়েল আর ন্যান্সি মারা গিয়েছে বলে ডায়না সব সম্পত্তি পেয়ে গিয়েছে। আর সব সম্পত্তি পাওয়ার পর ডায়না আবার অনাথ বাচ্চাদের সেবা করতে শুরু করেছে। এরপর আমরা রুবেলকে দেখতে পাই যে এই কেসটি সমাধান করে সে অনেক খুশি হয়েছে, কারণ তার সাহায্যে কয়েকটি অনাথ বাচ্চার আত্মা শান্তি পেয়েছে। আর রুবেল তখন আরো একটি কাজ সমাধান করতে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের মুভিটি তা অবশ্যই জানাবে, আর আমার এক্সপ্লেন কেমন হয়েছে তাও জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।